হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, আমি যেটা বলতে চাই, প্যান্টের যে দাম এটা এক্সপেক্টেড, আমি প্রত্যাশিত, কারণ প্যান্ট বর্তমানে ইন্ডিয়ান টিমে ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান, ব্যাটার্স। সো হি ডিজার্ভ সাচ এ প্রাইস। আমি তার এই যে প্রাইস যে পাইছে, আমি খুবই অবাক হইনি। আমি প্রত্যাশা করছিলাম সে অনেক ভালো একটা প্রাইস পাবে, এবং এই প্রাইস সে যোগ্য, এবং তাকে লখনৌ জায়ান্ট নিচে কিনে নিয়েছে। তাকে নেওয়ার পরে অনেক দুইটা তিনটা জিনিস পাচ্ছে তার থেকে: কিপিং, ব্যাটিং প্লাস ক্যাপ্টেন্সি। সো থ্রি প্যাকেজ ইন ওয়ান প্যাকেট, সেটা ঋষভ প্যান্ট পাচ্ছে। এবং আমরা জানি ঋষভ প্যান্ট হাউ মাচ, মানে সে ইম্প্যাক্ট প্লেয়ার, কতটুকু ইম্প্যাক্ট রাখতে পারে সে। তো এই জায়গায় আমি মনে করবো যে লখনৌ সুপার জায়ান্টের একটা ভালো পিক, কারণ অনেকে আছে অনেক কিছু কিছু কম 20 লাখ 22 লাখ টাকা দিয়ে অনেক এত এত সি ক্যাটাগরি প্লেয়ার কিনেছে। তো সেই জায়গা থেকে তারা ভালো একটা পিক করছে টাকা খরচ করে। সো আমার ভালো লাগছে দেখে, এবং তাকে নেওয়ার কারণে তাদের টিমের স্ট্রেংথ অনেকটা বেড়ে যাবে। তো আজকে যদি আমরা একদম হাইয়েস্ট মূল্যগুলোর দিকে তাকাই, যে কাকে কত টাকা দিয়ে কিনলো, প্রথমেই হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে ঋষভ পন্থ, তাকে কিনেছে 27 কোটিতে লখনৌ, 26.75 কোটিতে শ্রেয়াস আয়ারকে পাঞ্জাব কিংস, 18 কোটিতে অর্শদীপ সিংকে পাঞ্জাব কিংস, এবং 18 কোটিতে যুবেন্দ্র চাহালকেও পাঞ্জাব কিনে নিয়েছে 15.75 কোটিতে জস বাটলারকে গুজরাট। তো আমরা এখানে দেখতে পাচ্ছি পাঞ্জাব কিংসের টাকা ছিল 110 কোটি রুপি, একটু বেশি। তো এরা আপনি যদি দেখেন যে বাকি যে টিমগুলো, এদের টাকা কিন্তু খুবই কম, ওদের অর্ধেক টাকা। তো পাঞ্জাব চাইলে আরো ভালো ভালো প্লেয়ার গুলোকে কিনতে পারবে। তো আপনি কি মনে করেন যে কাকে আর কিনতে পারে পাঞ্জাব? না, পাঞ্জাব সবসময় ভালো ভালো টিম কিনে, প্লেয়ার কিনে, বাট তারা না দলের জন্য ইম্প্যাক্ট রাখতে পারে না। ঠিক আছে, আমি দেখছি পাঞ্জাব এই জায়গায় আনফরচুনেট। সবসময় ভালো ভালো তারকা প্লেয়ার এবারও কিনেছে। তো আশা করি যা কিনছে, যেমন ম্যাক্সওয়েল কিনেছে, তারা রাবাদাকে কিনেছে, মনে হয় না রাবাদা না, ম্যাক্সওয়েল কিনেছে, স্টোইনিসকে মনে কিনেছে যতটুকু জানি। আরো কিছু কিছু ভালো ভালো প্লেয়ার কিনেছে তারা। অর্শদীপ সিং, যুবেন্দ্র চাহাল, এদেরকেও কিনেছে পাঞ্জাব। অর্শদীপ সিং, হ্যাঁ। তো আসলে চিনি আর্শদীপ সিং, যেটা ভালো লেফট হ্যান্ডেড বলার। তারপরে আরো ভালো ভালো, এই পর্যন্ত আমি 2 ঘন্টার আপডেট জানি না, 2 ঘন্টা বলতে যা দেখছি ওখান থেকে তারা ভালো ভালো প্লেয়ারই পিক করেছে। আরো ফরেন প্লেয়ার মনে হয় আরো কিছু কিনেছে তারা, যতটুকু জানি। দেখছেন কার কাকে কিনছে? আমরা এখন দেখতে পাচ্ছি স্পিনার নূর আহমেদকে 10 কোটিতে কিনে নিল কে? এটা হচ্ছে চেন্নাই কিনছে। চেন্নাই সিএসকে। হ্যাঁ, এটা কিন্তু চেন্নাই তো অলরেডি 3-4জন স্পিনার অলরেডি হয়ে গেছে। এটা টু মাচ। তারা দেখেন অশ্বিন আছে, জাদেজা আছে, তারপরে যে আমাদের যে রাচিন রবীন্দ্র আছে, তারপরে এই স্যাডনার আছে, মনে হয় স্যাডনার ছিল তাদের আগে থেকেই। তো তারা টু মাচ স্পিনার গ্র্যাব করছে। আমি জানি না এই যে কি ওদের কি প্ল্যান। তো আজকে আপনার কি মনে হয় যে আজকে আমাদের বাংলাদেশের কোন প্লেয়ারকে ডাকতে পারে? না, কালকে আমি যতটুকু জানি আগামীকাল বাংলাদেশ প্লেয়াররা নাম আজকে কোন সেট থেকে আজকে ডাকা হবে? সেটটা আমি এক্স্যাক্টলি জানি না, বাট এতটুকু জানি বাংলাদেশের প্লেয়ারগুলো কালকে আসবে। আচ্ছা, কি যে বলছিলাম, কলকাতা কে কিনছে যে বলেন তো? কলকাতা দেখতে পাচ্ছেন? কলকাতাকে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আচ্ছা একটু ডিকক দেখছিলাম আমি। আরসিবি এবং কলকাতা খুবই কম প্লেয়ার কিনছে। না, আমার কাছে এই মুহূর্তে এটা তথ্য নেই, তবে আমরা পেয়ে যাব। এবং ট্রেন্ট মুম্বাই কিনছে। আচ্ছা, যাই হোক, এটাই চলছে। বাংলাদেশের খেলার কি আপডেট দেখছেন? কত করছে লাস্ট খেলা? হচ্ছে আপনার 3 উইকেটে 105 রান নিয়ে লাঞ্চে চলে গেছে। প্রথম সেশনে 85 রান করেছে বাংলাদেশ, এবং তৃতীয় উইকেটে আজকে হচ্ছে 71 বলে 18 রান করে ফিরে গেছে হচ্ছে শাহাদাত হোসেন দীপু, সে ফিরে গেছে। আর তার ফেরার মাধ্যমে 45 রানের জুটি ভেঙে গেছে। তো আরেকটা বড় খবর হচ্ছে জিম্বাবুয়ে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। সেটা হচ্ছে কত রানে? 80 রানে
ডার্ক লুইস মেথডে এটা আপনি হয়তো জেনে গেছেন। তো আমি এখান থেকে আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে পাকিস্তান টিমটা কি আসলে দিনকে দিন সাদামাটা হয়ে যাচ্ছে না? আমি বলি পাকিস্তান টিম আনপ্রেডিক্টেবল টিম। পাকিস্তান টিম একটা ইজি টিমের সাথে হেরে যায়, আবার কঠিন টিমকেও হারাতে পারে। তো এগুলো তাদের ক্রিকেটে অনেক ইজি ম্যাটার। তাদের টিমটা ফুল স্ট্রং টিম নিয়ে কিন্তু যায়নি, বাট এটা ব্যাপার না। ব্যাপারটা হলো যে দল টি-20 বিশ্বকাপে চান্স পায় না পারফরমেন্সের কারণে, সেই দলের সাথে তুমি হেরে যাবো, এটা তো কোনো এক্সকিউজ নেই। অবশ্যই তারা ভেরি ওর্স্ট ক্রিকেট খেলেছে। আর এক্ষেত্রে আমি যেটাই বলছিলাম, পাকিস্তান আনপ্রেডিক্টেবল একটা টিম, যেখানে আমরা দেখতে পেলাম যে গত সপ্তাহে অস্ট্রেলিয়ার মতো দলকে অস্ট্রেলিয়া মাটিতে হারিয়ে আসছে। আজকে জিম্বাবুয়ে মাটিতে গিয়ে অলমোস্ট 7-8 জন প্লেয়ার কিন্তু এই দলে আছে, তো তার আগে হেরে গেছে। তো এখানে কিছু পাকিস্তান ক্রিকেটের ক্ষেত্রে এটা স্বাভাবিক, ঠিক আছে। এনি টাইম তারা জ্বলে ওঠে, এনি টাইম তারা একদম ইয়া হয়ে যায়। তো আজকে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে ঋষভ পন্থকে 27 কোটি টাকায় লখনৌ কিনে নিয়েছে। তো ঋষভ পন্থের জীবনীর দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখবো 2022 সালে যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেখানে অনেকে ভেবে নিয়েছিল ও আর কখনো ক্রিকেটে ফিরতে পারবে না। হ্যাঁ, কিন্তু সেই মানুষটাই ক্রিকেটে ফিরলো একদম রাজার বেশে, এবং ফিরেই সে কি করলো, বিশ্বকাপ দলেও সম্ভবত ছিল না গত বিশ্বকাপে ভারতের হয়ে বিশ্বকাপেও সে খেলেছে। এবং যে প্রত্যেকটা ম্যাচ দেখবেন, গত যে টেস্ট ম্যাচটি খেললো সেখানেও সে ধারাবাহিক। হ্যাঁ, তো ওর মতো প্লেয়ার আমাদের বাংলাদেশে যদি একটা থাকতো তাহলে আমরা হয়তো বা আরো উন্নতি করতে পারতাম আমাদের ক্রিকেটে। তো আজকে দীপু যে আউট হয়ে গেছে, তো ওই দীপু আউট হওয়ার মধ্যে দিয়ে আজকে লাঞ্চে চলে গেছে বাংলাদেশ টিম। তো কিভাবে সম্ভব এই যে দীপু, তারপর তানজিদ তামিম, এরা এই নতুন প্লেয়ার গুলো আসছে, এসে কিছুদিন খেলছে, আবার ইনজুরিতে পড়ছে, আবার ওকে দল থেকে বের করে দেওয়া হচ্ছে। এটা কবে শেষ হবে? কবে আমাদের একটা ঋষভ পন্থ হবে? কবে একটা লোকেশ রাহুল হবে? কবে? এখন আমাদের দেশের যে প্লেয়ারদের পটেনশিয়ালিটি, এটা আসলে ঋষভ পন্থের সাথে তুলনা করে লাভ নাই। আপনি ঋষভ পন্থের বডি ল্যাঙ্গুয়েজ বলেন, যে তার ব্যাটের মুভমেন্ট বলেন, এটা বাংলাদেশের প্লেয়ার নাই। আপনি বলতে পারেন যে একটা নটরডেম কলেজের স্টুডেন্ট আর একটা লোকাল বেসরকারি কলেজের স্টুডেন্ট। ওরা নটরডেম কলেজের স্টুডেন্ট, যারা চান্স পায় তারা অবভিয়াসলি ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্টস, তারা চান্স পায়। আর যারা খুব সি ক্যাটাগরি স্টুডেন্ট, তারা লোকাল একটা হাই কলেজে পড়াশোনা করে। সো আপনি ঋষভ পান্থ মনে করেন নটরডেম কলেজের স্টুডেন্ট, আর বাংলাদেশে যে আছে দীপু, আরো যারা নাম বলেন, ওই যে জাকির, সাদমান, এরা এলো ধরেন কোন রকম একটা নন গভর্নমেন্ট কলেজের স্টুডেন্ট। সো আমি যতটুকু মনে করি, ওদেরকে যত কিছু বলেন না কেন, ওদের কাজ হবে না, কারণ ওদের সামর্থ্য এতটুকু। দেখেন আপনি একটা তানজিদ তামিম, একটা প্লেয়ার, অনেকগুলো প্লেয়ারই আছে যারা অনেকদিন যাবত, খাদমান ইসলাম, জাকির হাসান, অনেক জায়গায়, কিন্তু তারা কিন্তু চোখে পড়ার মতো কোনো পারফরমেন্স স্টিল না করতে পারেনি, যে চোখ ধাঁধানো পারফরমেন্স। যেমন সৌম্য সরকার যখন আসছিল দলের মধ্যে, সে ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রাইকিং ছিল, অনেক ভালো ভালো ইনিংস খেলছে, প্রমাণ করছে যে হি হ্যাজ দ্য ক্যাপাবিলিটি, হি হ্যাজ দ্য সামথিং পটেনশিয়ালিটি টু প্লে গুড ইনিংস, ব্ল্যাক ইনিংস। বাট এই যে প্লেয়ার গুলো, সাদমান ইসলাম, জাকির হাসান, আরো যে কতগুলো প্লেয়ারের নাম বলবেন আপনি, ওরা কিন্তু নিজের এই তানজিদ তামিম খুবই নিজের কিন্তু যোগ্যতা এখনো প্রমাণ করতে পারে যে হি হ্যাজ দ্য ক্যাপাবিলিটি, কারিশমা টু প্লে ওয়েল, ঠিক আছে। তো এক্ষেত্রে আমি ওই যে বললাম না যে ওরা স্টুডেন্ট হিসেবে ভালো না, একজন প্লেয়ার হিসেবে তো প্লেয়ার তো ক্রিকেট তো ব্রেনের খেলা, তাই না? তো ওদের ব্রেনই সমস্যা, এগুলো দিয়ে ইনভেস্ট করে লাভ নেই। কোচে যদি আরো 5টা কোচ থাকেন, কাজ হবে না। এই জন্য এগুলো বাদ দিয়ে আমাদের আরো নতুন ভালো ব্রিলিয়ান্ট এগুলো খুঁজতে হবে, যার পাওয়ার হিটিং ক্যাপাবিলিটি আছে। যেমন ইয়াকে আমার ভালো লাগে, এই যে ঋষভ পান্থের মতো বডি ল্যাঙ্গুয়েজ, আমাদের ইমন, তার মোটামুটি এই যে তার বডি ল্যাঙ্গুয়েজও মোটামুটি ভালো আছে। আপনি এই যে সাদমান ইসলাম, জাকির, এগুলা হয় না, এগুলো খেলতেই পারতেছে না, ওদের ফুটওয়ার্ক নাই, কিছু নাই। তো এগুলো দিয়ে হবে না, সত্যি কথা। আমি যেটা স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করি। ঋষভ পান্থ কেন পারে? ঋষভ পান্থ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এজ এ ক্রিকেটার হি ওয়াজ এ ভেরি ব্রিলিয়ান্ট, কারণ আমরা জানি ক্রিকেট হলো ব্রেনের খেলা। এবং তার যে পাওয়ার হিটিং ক্যাপাবিলিটি 360 আপনি দেখছেন গতকাল একটা 6 দিয়েছিল ফার্স্ট ইনিংসে প্যাট কামিন্সের বলে। এই শট কি বাংলাদেশের প্লেয়ার 3বার জন্ম হলে কোনো প্লেয়ার বাংলাদেশে পয়দা হয় না এখনো যে এই ধরনের শট করতে পারবে, ঠিক আছে? দেখছেন শটটা প্যাট কামিন্সের বলে যে ছক্কা দিচ্ছে ঋষভ পান্থ ফার্স্ট ইনিংসে।
তো এই ধরনের শট আমি কখনো করতে পারবে না। তো ঋষভ পান্টের সাথে তুলনা করলে হবে না। বাংলাদেশে একজন বাংলাদেশের না, ওয়ান অফ দ্য বেস্ট। অন্য কোনো দেশে এরকম ভালো প্লেয়ার নাই, ঠিক আছে? ইন্ডিয়া সবগুলোই আপনি দেখেন, ঋষভ পান্ট, জয়সাল, আপনি জয়সাল নিয়ে কথা বলতেছেন, আর জয়সালের ফ্রেন্ড ছিল তানজিদ তামিম, আরো প্লেয়ার ছিল যে আকবর আলী, ওরা তো জোসিয়ালের সাথেই খেলছে, বিশ্বকাপ ফাইনাল যে জিতলো। জয়সাল ওই বেসে কিন্তু ভালো খেলছিল, প্রায় 70-80 রানের পার্টনারশিপ করছিল মনে আছে। আর বিষ্ণু 3 উইকেট নিয়ে নিয়েছিল, বিষ্ণু ভালো বল করছিল। তো আজকে কই বিষ্ণু কোথায় আর জয়সাল কোথায়? সো বাংলাদেশে ইম্প্যাক্ট ওয়ালা প্লেয়ার নাই। ইম্প্যাক্ট ওয়ালা প্লেয়ার ছিল 5 জনই, সেরা 5। এরপরে আপনি ইম্প্যাক্টফুল প্লেয়ার আমি দেখতে পাইনি। তো ঠিক আছে, ক্রিকেট হলো ইম্প্যাক্টের খেলা। আমরা কলকাতার প্লেয়ার লিস্টটা পেয়ে গেছি, মানে এই পর্যন্ত যাকে কিনেছে সেটা হচ্ছে ভেঙ্কটেশ আয়ারকে 23,75,00,000, কুইন্টন ডিকক কে 3,60,00,000, রহমতুল্লাহ গুরবাজকে 2 কোটিতে, এন্ড্রিক নরকিয়াকে 6 কোটি। দেখেন একটু ওয়েট করুন, এই যে গুরবাজের দামটা কম হয়ে গেল না, কারণ গুরবাজ হলো ওয়ান অফ দ্য ইম্প্যাক্টফুল প্লেয়ার বর্তমানে। এর দামটা অনেক কম হয়ে গেছে, 2 কোটিতে একে কিনে নিয়েছে কলকাতা। আর আসলে কি আমি একটা কথা বলি আপনাকে, একটা অ্যাড করি, এই আইপিএলটা হলো সেরা 4 দলের খেলা। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, ইন্ডিয়া, এই 5টা দলের 4টা দল। এই 4টা দলের প্লেয়ারদেরই দাম বেশি থাকবে, কারণ এই 4টা দলের কোনো পার্টিসিপেশন ছাড়া আইপিএল হবে না। ইংল্যান্ডের যে প্লেয়ার যেগুলো আমি খেলবো না, অস্ট্রেলিয়ার প্লেয়ার খেলবো না, তারা আইপিএল এত মজা হবে না। এই জন্য আর আইপিএল খেলার সময় কিন্তু সবকিছু বন্ধ রাখে, এই জন্য তাদের প্লেয়ারদের প্রায়োরিটি বেশি। এটা আপনাকে মানতে হবে। অবশ্যই। তো পাঞ্জাবের কথা তখন বলছিলাম, অর্শদীপ সিং একে 18 কোটি, শ্রেয়াস আয়ারকে 26.75 কোটি। এটা বেশি হয়ে গেছে, শ্রেয়াস আয়ারটা বেশি হয়ে গেছে, অনেক বেশি হয়ে গেছে আমি মনে করি। আমার মনে হয় যে এই বছর শ্রেয়াস আয়ার কি করবে আমি জানি না। আমার শ্রেয়াস আয়ারের প্রতি অতটা কনফিডেন্ট নেই, যদিও বা সে ক্যাপ্টেন হিসেবে ভালো, কিন্তু আমার প্লেয়ার হিসেবে ওকে নেওয়াটা উচিত হয়নি আমার মতে। সে ভালো, বাট রাইট নাও রিসেন্টলি ফর্ম সেটা সনাপ্ত করতে, এত টাকা দিয়ে না কিনে আরো দুটো প্লেয়ারকে কিনতে পারতো, আরো দুটো ইম্প্যাক্টফুল প্লেয়ারকে কিনতে পারতো। তো যুবেন্দ্র ওইগুলা ওই যে ওরা কি হচ্ছে না, ওই দেখেন আপনি আইপিএলটাই কিন্তু এক ধরনের জুয়া টাইপের। ওই যে কিনা সেটা এগুলো আগে থেকে করা আছে, এগুলা আমরা বুঝবো না। IPL, you can tell IPL is, I don't think that IPL is a cricket game. It's one kind of big show of drama, একটা মেগা শো, একটা শো, এটা ক্রিকেট না, কারণ যেখানে প্রতি বলে জুয়া খেলা হয়। সো আমরা এজ এ স্পেক্টেটর আমরা এনজয় করবো এতটুকু, বাট ট্রু ক্রিকেট কিন্তু এখানে খেলা হয় না। সাজিদুল ভাই, আমি বুঝলাম না, মানে গেম সাজানো গোছানো বলতে আপনি আইপিএল যে খেলাটা, এটা কিন্তু প্রত্যেকটা বলে জুয়া খেলা হয়। আজকে কোন দল খেলা জিতবে এটা আগে নির্ধারণ হয়ে থাকে, আপনি জানেন কিনা? আজকে যে খেলা হবে এটা আগে, এবারে কাপ কে নিবে এটা অলমোস্ট নির্ধারণ হয়ে থাকে, ঠিক আছে? তো এই জন্য এখানে ওই শ্রেয়াস আয়ারকে নিবে এত টাকা দিয়ে, এগুলো আগেই মোটামুটি সিলেকশন, এত টাকার মধ্যে এত টাকা হবে, এগুলা আগে থেকেই হয়ে যায় যে এত দাম পাবে, এত নিবো, এই নিবো, এই সে নিবো, এটা আগে থেকেই প্ল্যান করা হয়ে থাকে, ঠিক আছে? আপনি বলতে চাচ্ছেন যে এই যে 4 ছক্কা এটা মারছে, তারপরে টার্গেট দিচ্ছে, এটাও কি সাজানো গোছানো? এগুলো আমি বলছি না। এখন দেখেন এখানে প্রত্যেকটা বলেই জুয়া খেলা হয়, প্রত্যেকটা বলে অবশ্যই জুয়া খেলা হয়, সেটা অবশ্যই। সো অনেক বেট, প্রত্যেকটা দল আজকে কোন দল জিতবে এটাও হয়ে থাকে। হ্যাঁ, এই এত দাম, এত টাকা করতে পাই, স্পন্সর করে এত টাকা পাবে, একটা দল বানাতে কত হাজার কোটি টাকতেছে টাকা। তো অবশ্যই প্রত্যেকটা বলেই জুয়া খেলা হয়, প্রত্যেকটা ম্যাচে হয়, প্রত্যেকটা উইনিং হয়, এবং ফিক্স থাকে প্রথমেই, খেলার আগে ফিক্স থাকে কোন দল জিতবে না। আচ্ছা, ঠিক আছে। এটা আমার অনেক ভাই আমাকে প্রশ্ন করেছিল, আমি উত্তর দিতে পারিনি, সেই বিষয়টা আপনার জানা আছে কিনা আমি একটু আপনার কাছে শুনে নিতে চাই। সেটা হচ্ছে আইপিএল এ কলকাতা নাইট রাইডার্স গত আসরে চ্যাম্পিয়ন হয়েছে, তাই তো? হ্যাঁ, তো ওরা চ্যাম্পিয়ন হলো 120 কোটি রুপিতে প্লেয়ার কিনতে পারে প্রত্যেক বছর, বা প্রত্যেক 3 বছর পর পর মেগা নিলামে। তো এই আইপিএল এ কলকাতা নাইট রাইডার্স এরা জয়লাভ করেছে, এদের টাকাটা উঠে আসলো, কিন্তু বাকি যে টিমগুলো এদের আয়ের উৎস কিভাবে এরা আয় করে, বা এই টাকা ওই সবগুলোই তো আমি বলি না, স্পন্সর খুবই কম, সবগুলাই বিডিং থেকে নেয়, জুয়া যে খেলা হয় ওই কোম্পানি থেকে এরা ম্যাক্সিমাম টাকাটা 80% টাকাটা হয়, আর স্পন্সর আসে 20% থেকে। স্পন্সর আসে 20%,
মানে আপনি বলতে আর বাকি 80% বিডিং থেকে আসে। কোটি কোটি টাকা দিয়ে প্লেয়ার গুলোকে কিনছে, হুম হ্যাঁ, তো এই প্লেয়ার গুলোর টাকাটা দেয়া, তারপর দল সাজানো, সব বিডিং হয় প্রত্যেক ম্যাচ কেনাবেচা হয়। আচ্ছা, সেটা কি প্রত্যেক ম্যাচ কেনাবেচা হয়? সেটা কি আইপিএল এর যারা দলের প্রধান বা দলের পরিচালক এদের দ্বারা হয় নাকি প্লেয়ার করলে তো ফিক্সিং হয়ে যায় সেটা? না, ওদের দ্বারা না, প্লেয়ার দ্বারা না, ওদের অথরিটি দ্বারা। এবং আইপিএল গভর্নিং বোর্ডও এটা জানে, ঠিক আছে? ওভার বোর্ডের টাকা পাচ্ছে, এটা তো একটা টাকা ইনকামের সোর্স, তাই না? আপনি টাকা ইনকাম করতে কি না করবেন, সো ওদের দিকে সবই লিগ্যালি, তার মানে ঠিক আছে? এটা এবং ট্রু আমরা ওদের হাতের পুতুল নাকি? ইউ ক্যান সে সাচ এ ওয়ে, পুতুলি। এগুলা একটু চার ছক্কার একটু আনন্দ দেখলেন আর কি, ঠিক আছে? মানে সব সাজানো গোছানো। যেমন রেসলিং খেলা, আমি রেসলিং খেলা আগে ভাবতাম সিরিয়াসলি, কিন্তু পরে যখন দেখি অভিনয়, ওই আমার রেসলিং খেলা যেমনটা, ওই আইপিএলটা এমনই। তবে এর মধ্যে কি একটু কি পার্থক্য নেই কোনো, মানে বাস্তবতার কোনো? না, পার্থক্য আছে, বাস্তবতা আছে 20%। কিছু কিছু ম্যাচ হয়ে থাকে যেগুলা ভালো খেলা হয়, মোস্ট 80-90% ইয়া হয়ে থাকে। শুধু কি আইপিএল নাকি বিপিএল, সিপিএল, অন্যান্য সব? বিপিএল টা আমি যাই না, ওই যে বিগ ব্যাশ বলেন, আইপিএল বলেন, সবই বিপিএল এর তো দেখা যায় প্রাইসই হয় অনেক কম। বিপিএল হয় না, বিপিএল ওই বিডিং কোম্পানিগুলো আসতে পারে না, তো এই জন্য হয়। আচ্ছা, স্পন্সর দেয় না। আচ্ছা, যাই হোক, তাহলে আপনি আজকের এই নিলামে আপনি কি মনে করেন যে সবচেয়ে শক্তিশালী দল কারা গঠন করবে, বা কাদের দলটাই সবচেয়ে শক্তিশালী হবে? এসআরএইচ আমি যতটুকু দেখছি, সানরাইজ হায়দ্রাবাদ ভালো টিম করছে। পাঞ্জাব অনেক ভালো প্লেয়ার নিছে, কিন্তু তারা মাঠে পারফর্ম করতেও যায় না। পাঞ্জাব শুরু থেকে ভালো দল কিনে, ভালো প্লেয়ার কিনে, তারা মাঠে পারফর্ম করতে পারে না। এসআরএইচ ভালো করছে। হায়দ্রাবাদের কথা বললেন, হায়দ্রাবাদ দেখেন প্লেয়ারগুলো দেখেন, শামি, হর্ষাল প্যাটেল, ঈশান কিষান, রাহুল চাহার এবং অ্যাডাম জাম্পা, এবং আগে থেকে কিনে রেখেছে সবগুলো ইমপ্যাক্ট প্লেয়ার, এবং আগে থেকে কিনে রেখেছে প্যাট কামিন্স, অভিষেক শর্মা, নীতিশ কুমার রেড্ডি, হেনরিক ক্লাসেন, ট্র্যাভিস হেড। এই প্লেয়ারগুলো সানরাইজ দেখেন যে নামগুলো বলছেন সবগুলাই ইমপ্যাক্ট প্লেয়ার। এখন যে 5টা প্লেয়ার কিনছিস, 5টা পে ইমপ্যাক্ট প্লেয়ার। ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্য ইমপ্যাক্ট অফ দ্য প্লেয়ার, এজ দ্য প্লেয়ার হাউ মাচ দ্য ইমপ্যাক্ট। সবগুলো ইমপ্যাক্ট প্লেয়ার এখানে মধ্যে।